আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রাকিব স্যার আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের নগদান বইয়ের অধ্যায় অষ্টম অধ্যায়ের ত্রিকোণ নগদান বই নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা নগদান বইয়ের বিস্তারিত নিয়ে আলোচনা করেছি এবং একবার নগদান বই তোমাদেরকে একটা অঙ্ক করিয়েছিলাম এবং বাসায় কিছু কাজ দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা বাসায় কাজটা করেছ। হ্যাঁ, আজকে আমরা দুই ধরনের আলোচনা করবো। দুই ধরনের নগদান বই নিয়ে চলো আমরা দুই ধরনের নগদান বইটা কি সম্পর্কে একটু জানি। দুই ধরনের নগদান বই কারা প্রস্তুত করে, বিভিন্ন ধরনের নগদান বই প্রস্তুত করে যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থের পাশাপাশি ব্যাংক হিসাবেও লেনদেন করে থাকে, ওই সকল প্রতিষ্ঠানগুলোই দুই ধরনের নগদান বই প্রস্তুত করে থাকে। অতএব আমরা বুঝতে পারলাম নগদ এবং ব্যাংক হিসাব যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নগদ এবং ব্যাংক হিসাবের মাধ্যমে হিসাব রক্ষণ করে থাকে, হ্যাঁ, সেই প্রতিষ্ঠানগুলি বিভিন্ন নগদান বই অনুসরণ করে থাকে। তো আমরা আজকে দুই ধরনের নগদান বইয়ের অঙ্ক করবো। তো আমাদের একবার নগদান বই থেকে দুই ধরনের নগদান বইয়ের মধ্যে যে পার্থক্যটা রয়েছে, আমাদের একবার নগদান বই শুধু নগদ নগদে যে লেনদেনগুলো সংযুক্ত সেগুলো লিপিবদ্ধ করেছি এবং শুধু নগদ টাকাগুলোই আমরা লিপিবদ্ধ করেছিলাম। আজকে আমরা নগদ অর্থের পাশাপাশি ব্যাংক হিসাবের জন্য আমরা হিসাব টাকার ঘর থাকবে। তো তোমরা লক্ষ্য করো যে আমরা যে এখানে নগদান বই ঘরটা তৈরি করেছি, একটা নমুনা ছক তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথমে দুই কর্নার আমরা লিখে নিয়েছি। আমরা আগে বলেছিলাম এটা হচ্ছে খতিয়ানের দিক সরকার নেয়। তো এখানে তারিখ, প্রাপ্তি, জন্য প্রতিষ্ঠান, নগদ টাকা, ব্যাংক টাকা, এই হচ্ছে একটা আমাদের একবার নগদানের সাথে পার্থক্য দেখা গেল। একবার নগদানের শুরু ছিল নগদ টাকার ঘর, এখানে নগদ টাকার পাশাপাশি ব্যাংক টাকার ঘরও আছে। তারপরে আসো তারিখ, ক্রেডিট পাশে আছে আমাদের তারিখ, প্রধান হিসাব, জন্য প্রতিষ্ঠান, নগদ টাকা, ব্যাংক টাকা, এই হচ্ছে আমাদের দুইবার নগদানের ঘর। তো আমরা দুইবার নগদান করতে যেয়ে আমরা যে বিষয়টা পাবো, এখানে একটা আমরা কন্ট্রাক্ট নামে একটা কন্ট্রাক্ট দাখিলা নামে একটা হিসাব পাবো, যে হিসাবটাতে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটি একসঙ্গে প্রভাবিত হয়। ওই সকল লেনদেন সম্পর্কে কন্ট্রাক্টটি বলা হয়ে থাকে বা কন্ট্রাক্ট দাখিলা বলা হয়ে থাকে। কন্ট্রাক্ট দাখিলা বলা হয়ে থাকে। তো তোমরা খুব ভালো করে বুঝে রাখো যে যে লেনদেনের মধ্যে নগদ এবং ব্যাংক হিসাব দুটি একসঙ্গে প্রভাবিত হয়, সেই দুটোই হচ্ছে কন্ট্রাক্ট দাখিলা। তো এই দুটা থেকে আমরা নগদ থেকে ডেবিট থেকে এবং ক্রেডিট দুই দিকে আমরা এটা দাখিলাভুক্ত করবো। হ্যাঁ, চলো আমরা আর কথা না বাড়িয়ে একটা অঙ্ক চলে যাই। হ্যাঁ, তোমাদের বইয়ের 109 পৃষ্ঠায় সবার নিচে পেজের নিচে একটা দেখো উদাহরণ রয়েছে। আমি সেই উদাহরণটা নিয়ে আজকে আলোচনা করবো। দুই ঘর নগদান বই প্রস্তুত করে বলা আছে চৌধুরী অ্যান্ড সন্স প্রতিষ্ঠানে 2017 সালে নভেম্বর মাসে লেনদেন শুরু হয়। আমরা এই লেনদেনগুলো নিয়ে আজকে আমরা দুই ঘর নগদান বই প্রস্তুত করবো। ওকে, তো চলো নভেম্বর মাসের 1 তারিখ বলছে চৌধুরী অ্যান্ড সন্স 2017 সাল। তাহলে আমরা এখানে 2017 নভের সংক্ষেপে লিখি 9-1, আর এখানে 2017 নবে লিখে রেখে তারিখ যখন আসবে আমরা লিখে ফেলবো। হ্যাঁ, ওকে। তো 1 তারিখে বলছে নগদ উদ্ধৃতি 5,000 টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্ধৃতি 3,000 টাকা। তোমরা জানো নগদান বইয়ের প্রথম তারিখে আমরা লিখতে হবে ব্যালেন্স বিজি। আমরা এখন লিখব ব্যালেন্স বিজি। নগদ উদ্ধৃতি কত টাকা? 5,000 টাকা। তাহলে নভেম্বরে 5,000 টাকা, আর ব্যাংক উদ্ধৃতি হচ্ছে 3,000 টাকা। তাহলে ব্যাংকের করে হবে 3,000 টাকা। ওকে, ক্লিয়ার? তো আসলে 2 তারিখে কি বলছে? নভেম্বর মাসের পণ্য ক্রয় বাবদ চেকে প্রদান 2,000 টাকা। নভেম্বর মাসের 2 তারিখে চেকে প্রদান করা হয়েছে টাকা। যদি চেকে টাকা প্রদান করে থাকে তাহলে আমরা এটাকে ধরে নেবো টাকাটা চেক পথে ব্যাংকের করে আমরা টাকাটা দেখবো। পণ্য ক্রয় বাবদ চেকে প্রদান, তাহলে প্রদানের মাসে চলে আসবে কি হিসাব? ক্রয় হিসাব। ক্রয় হিসাব ব্যাংকের করে কত টাকা লিখবো? যদি চেকের লেনদেন হচ্ছে 2,000 টাকা। খুবই সহজ, শুধু প্রাপ্তি প্রদান দেখে তোমরা লিখে দিলাম। নভেম্বর মাসের 4 তারিখ দেনাদার পদে চেকে প্রাপ্তি, তাহলে প্রাপ্তির পাশে চলে আসো 4 তারিখ। কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে। দেনাদার হিসাব কত টাকা চেকের প্রাপ্তি? আমাদের 2,000 টাকা। তো চেকের যদি প্রাপ্তি তাহলে ব্যাংকের করে নেব 2,000 টাকা।
তারপরে নভেম্বর মাসের 6 তারিখ অফিসের জন্য আইপিএস ক্রয়। এখানে একটা অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে। আইপিএস অফিস সরঞ্জাম ক্রয় করলে আমাদের একটা জাবেদা হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। আমাদের নগদ টাকা কি হয়েছে? প্রদান হয়েছে। তাহলে প্রদানের পাশে চলে আসবো নভেম্বর মাসের কত তারিখ ছিল? 6 তারিখ অফিস সরঞ্জাম হিসাব। সরঞ্জাম হিসাব কত টাকা ছিল আমাদের? 5,000 টাকা। যেহেতু নগদের লেনদেনটা হয়েছে, নগদের পরে হবে 5,000 টাকা। তারপরে নেক্সট তারিখ হচ্ছে 8 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয়। স্থায়ী সম্পদ বিক্রি করলে স্থায়ী সম্পদ নামে হিসাব দিতে হবে, তার মানে নগদ হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদ টাকা প্রাপ্তি হয়েছে যেহেতু বিক্রি করেছে। হ্যাঁ, 8 তারিখে আসবাবপত্র হিসাব হিসাব কত টাকা বিক্রি করা হয়েছে? 9,000 টাকা। তাহলে আমরা এখানে দেখবো 9,000। দেন নেক্সট তারিখ হচ্ছে 12 তারিখ রাজীবের নিকটে বিক্রয় বাবদ চেকের প্রাপ্তি 7,000 টাকা। চেকে যেহেতু বিক্রি করেছে তাহলে বিক্রয় আমাদের ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অতএব এখানে বিক্রি করে যেহেতু আয় প্রাপ্তি হয়েছে, আমরা প্রাপ্তি পাশে লিখবো কত টাকা লিখবো? তারিখ হচ্ছে 12 তারিখ। হ্যাঁ, বিক্রয় হিসাব হিসাব আর ব্যাংকের করে লিখবো কত টাকা জমা করেছে ব্যাংকের করে, যেহেতু চেকের প্রাপ্তি 7,000 টাকা। ওকে, ক্লিয়ার? সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রাপ্তি হলে প্রাপ্তির পাশে, প্রদান হলে হ্যাঁ নগদ এবং ব্যাংকের টাকা যদি প্রাপ্তি হয় প্রাপ্তির পাশে, এবং নগদ এবং ব্যাংক টাকা যদি আমাদের প্রদান হয় তাহলে প্রদানের পাশে লিখবো হিসাবের নাম দিয়ে। এইটুকু, আর যে তেমন কোনো কঠিন নাম কথা নিশ্চয়ই তোমরা সহজে বুঝতে পারবে। 15 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে যখন ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যখন ক্রেডিট হয়েছে, ব্যবসার প্রদান ঘটেছে, আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। তাহলে আমাদের কত তারিখ? 15 তারিখ উত্তোলন হিসাব তাহলে ব্যাংকের করে কত টাকা লিখবো আমরা এখন? 2,000 টাকা। ব্যাংকের উত্তোলন হচ্ছে 2,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, মালিকানা সত্ত্বে হ্রাস পেয়েছিল। আসো 20 তারিখে ব্যাংক হতে উত্তোলন। এখানে কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে বিষয়টা লক্ষ্য রাখবা, ব্যাংক হতে উত্তোলন। তাহলে যদি এটা আমরা জাবেদা করি ব্যাংক হতে উত্তোলন করলে নগদ হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক হচ্ছে আমাদের এখানে ক্রেডিট। তাহলে এটা কিন্তু নগদ এবং ব্যাংক উভয় লেনদেন রয়েছে। আমরা জানি যে সকল লেনদেন নগদ এবং ব্যাংক হিসাব দুটি একসঙ্গে প্রভাবিত হয়, ওই সকল লেনদেনগুলোকে কন্ট্রা দাখিলা বলা হয়। তাইলে এই লেনদেনটা হচ্ছে আমাদের একটা কন্ট্রা দাখিলা বা কন্ট্রা এন্ট্রি। তাহলে এটা আমরা ডেবিট পাশেও লিপিবদ্ধ করবো এবং ক্রেডিট পাশেও লিপিবদ্ধ করবো। স্টুডেন্টরা খুব মনোযোগ সহকারে শোনো, যে লেনদেনগুলো নগদ এবং ব্যাংক দুইটা একই সঙ্গে প্রভাবিত হয় সেই লেনদেনটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলবো। অতএব এটাকে আমরা দুই পাশে কন্ট্রাক্ট মানে দুই পাশে লিপিবদ্ধ করতে হবে। কন্ট্রাক্ট শেষে আমরা ও অথবা সি আমরা লিখে দেব দুই লেনদেনের পাশে। হ্যাঁ, চলো আমরা শুরু করি। তাহলে এখানে নগদ হিসাব যেহেতু ডেবিট, তাহলে ডেবিট পাশে আমরা লিখবো ব্যাংক হিসাব। কত তারিখ? তারিখ হচ্ছে আমাদের 20 তারিখ। আমরা লিখবো ব্যাংক হিসাব। হিসাব কত টাকা লিখবো? 5,000 টাকা। তারপরে লিখবো যেহেতু নগদ ডেবিট, ডেবিট পাশে আমরা নগদ করে লিখবো 5,000। হ্যাঁ, এবং ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, ক্রেডিট পাশে আমরা লিখবো 20 তারিখে নগদ হিসাব, নগদান হিসাব। আর যেহেতু ব্যাংক ক্রেডিট, ক্রেডিট করে লিখবো আমরা 5,000 টাকা। শুরুটা লক্ষ্য করো, এই লেখার পর আমরা খতিয়ানের পরে সি লিখে দেবো। কি লিখে দেবো? সি লিখে দিলাম, শেষ। এই হচ্ছে কন্ট্রাক্ট, তেমন কোনো কিছু না। তারপরে নভেম্বর মাসে 20 তারিখ মেহেরজাবিনের নিকট হতে নগদ প্রাপ্তি 3,000 টাকা। তাহলে প্রাপ্তির পাশে, কারণ প্রাপ্তির পাশে মেহেরজাবিনের কাছে যেহেতু আমরা টাকা পেয়েছি, প্রাপ্তি 23 তারিখ। মেহেরজাবিন হচ্ছে দেনাদার বা মেহেরজাবিন হিসাব দুইটা যে কোনো একটা লিখতে পারো, দেনাদার অথবা মেহেরজাবিন দেনাদার হিসাব লিখতে পারো। আমরা মেহেরজাবিনই লিখবো, দেনাদার নামটা লিখে দিই।
হচ্ছে 3000 টাকা, তাহলে নগদ করে 3000 টাকা। ওকে ক্লিয়ার। তারপরে 25 তারিখে বলছে আমাকে নগদে পরিশোধ 3000 টাকা। পরিশোধ যেহেতু প্রদানের পাশে চলে যাই আমরা, তাহলে পরিশোধ হচ্ছে 25 তারিখে, হ্যাঁ আমার নিকটবর্তী পরিশোধ। তাহলে আমরা কাকে পরিশোধ করেছি? আমার যদি জাবেদা করি তাহলে হবে আমার হিসাব জেবি, নগদ হিসাব ক্রেডিটাকে এখানে লিখবো আমার হিসাব। আমার হচ্ছে আমাদের 5000 দায় করেছে। তাহলে কত টাকা আমাকে পরিশোধ করেছি নগদে? আমরা 3000 টাকা। তাহলে নগদ করে হবে 3000 টাকা নগদে যেহেতু পরিশোধ করেছি। পরবর্তী পৃষ্ঠা চলে যাও, 110 পৃষ্ঠায় নভেম্বর মাসের 28 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করা হলো। যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করা হয়েছে তাহলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক সুদ হচ্ছে আমাদের জন্য আয়, তাহলে ব্যাংক সুদ আমাদের ব্যাংক সুদ হিসাব ডেবিট, সরি এখানে আমাদের হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তাহলে আমরা ডেবিট পাশে লিখবো যেহেতু প্রাপ্তি হয়েছে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, অতএব আমরা লিখবো 28 তারিখের ব্যাংক সুদ হিসাব কত টাকা আপনার প্রাপ্তি হয়েছে? 300 টাকা। তাহলে ব্যাংকের ঘরে আমরা লিখবো 300 টাকা। তারপরে হচ্ছে 30 তারিখে লাস্ট তারিখ, চলো 30 তারিখে বলেছে ব্যাংক চার্জ ধার্য করেছে। যেহেতু ব্যাংকের চার্জ ধার্য করেছে এটা আমাদের ব্যয়, অতএব প্রধান ব্যাংকের থেকে টাকা চলে গেছে। আমরা প্রধানের পাশে লিখবো 30 তারিখে ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব। কত টাকা ব্যাংক চার্জ হয়েছে? 200 টাকা। যেহেতু ব্যাংকের মধ্যে থেকে কেটেছে টাকা, তাহলে ব্যাংকের করে হবে 200 টাকা। ওকে ক্লিয়ার। তো এটা আমরা কি করলাম? সম্পূর্ণ অঙ্ক মোটামুটি শেষ। এখন আমাদের ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, তো আমরা দেখব কোন পাশে টাকা বেশি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেবিট পাশে নগদ বৃদ্ধি বেশি, অর্থাৎ আমরা প্রথমে আমরা টাকার জন্য সব তৈরি করে নিই। দুই পাশে ঘর কিন্তু এক সমানই হবে, জিনিসটা ভালো মনে রাখতে হবে, কিন্তু ব্যালেন্সের ঘর। তো এখানে আমাদের যদি আমরা নগদ টাকা যোগ করি তাহলে হবে 22,000 টাকা। কত টাকা হবে? 22,000। দুই পাশে লিখে দেবো 22,000। তাহলে এখানে আমরা যোগ করলে দেখতে পাচ্ছি মাত্র 8,000 টাকা। 22,000 থেকে 8,000 টাকা বাদ দিলে আমাদের থাকে আরো আমাদের লাগে এখানে কত হাজার টাকা? 14,000 টাকা। তাহলে আমাদের ব্যালেন্স সিটি হবে 14,000 টাকা। নভেম্বর মাস আমরা লাস্ট টাইম দেখো 30 তারিখ, যেহেতু নভেম্বর মাস ব্যালেন্স সিটি আরো আমাদের ব্যালেন্স সিটি লাগে কত টাকা? 14,000 টাকা। এই টাকা থেকে পরবর্তী মাসে আমরা আবার কি করবো? বিডি করে দেবো। নভেম্বর ডিসেম্বরে কত তারিখ? 1 তারিখ ব্যালেন্স বিডি, কত হাজার? 14,000। তারপর আসলে আমরা ব্যাংক উদ্ধৃতি বের করে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আমাদের ডেবিট পাশে টাকাই বেশি। ডেবিট পাশে 3,000, 2,000, 7,300, মোট যোগ করলে হবে 16,300। 16,300 দেখি না? তাহলে আমাদের পার্থক্য কত? আরো লাগে হচ্ছে 7,100 টাকা লাগে। 2,000, 4,000, 9,200 টাকা বাদ দিলে লাগে আমাদের কত টাকা? 7,100 টাকা। 7,100 টাকা এটা ছিল, এটা আমাদের পাশে আবার বিক্রি করে দিব 7,100। তো এই হচ্ছে আমাদের বিবরণ নগদের বই। নিশ্চয়ই তোমরা শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝেছো। হ্যাঁ, বাসার প্রয়োজনে তোমরা অঙ্কটাকে স্পষ্ট করে অঙ্কটা বারবার যে জায়গাটা বুঝছো না সেই জায়গাটা দেখবা, দেখে অঙ্কটা করবা। প্রথমে ভালো করে খাতায় করবা, তারপরে তোমাদের 110 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে বাসায় এই কাজটা সম্পূর্ণ করবা। তাহলে তোমার থাকবে 100 পৃষ্ঠা নাম্বার 110-এর কাজ। এটা কাজ দেওয়া আছে, তোমরা বাসায় কাজটা কমপ্লিট করবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি। তারপরে বলে রাখি তোমাদের বাসায় যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি আমাদের প্রতিষ্ঠান থেকে নেওয়া হচ্ছে, তোমরা নিশ্চয়ই ভালো করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা এবং পরীক্ষাগুলো প্রশ্নগুলো শিখে অঙ্কগুলো শিখে পরীক্ষা অংশগ্রহণ করবা। এই বলে আমার ক্লাসটা এখানে শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে সম্মান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।